সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধু, আজকের অভিজ্ঞাপন পর্বে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আপনাদের সঙ্গে আছে আমি শিল্পী, আর আমার সঙ্গে আছে আমি অপরাজিতা। আজ বসন্তকালের সেরা উৎসব বাসন্তী পূজার সপ্তমী তিথি। চৈত্র নবরাত্রি হল দেবী দুর্গা এবং তার 9টি রূপের আরাধনার 9 দিনের একটি পবিত্র হিন্দু উৎসব, যা মন্দের উপর ভালোর বিজয়, নতুন বছরের সূচনা এবং আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক হিসেবে পালিত হয়। বসন্তকালে পালিত এই উৎসবটি নবরাত্রির মাধ্যমে ঋতু পরিবর্তনের সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বার্তা দেয় এবং রামনবমীতে তার সমাপ্তি হয়। 9 দিন ধরে দেবী দুর্গার 9টি ভিন্ন অবতার শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীর পূজা করা হয়। চৈত্র শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে এই উৎসবের শুরু হয়, যা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরের সূচনা এবং আধ্যাত্মিক নতুন শুরুর প্রতীক। দেবী দুর্গা কর্তৃক অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়কে নির্দেশ করে এই উৎসব। চৈত্র মাস বসন্ত ঋতুর শেষ এবং গ্রীষ্মের শুরুতে পড়ে। এই সময়ে উপবাস ও সাত্ত্বিক খাবার গ্রহণের মাধ্যমে শরীর শুদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একটি প্রথাও রয়েছে। শ্রোতা বন্ধুরা, ভোরের নরম আলো যখন ধীরে ধীরে আকাশের বুক জুড়ে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন নিজেই এক অদৃশ্য আরতির থালা হাতে নিয়ে নতুন দিনের সূচনা করছে। পাখিদের কূজন, দূরের মন্দিরের ঘণ্টাধ্বনি আর শিশির ভেজা হাওয়ার স্পর্শ, সব মিলিয়ে প্রভাত যেন এক অপার্থিব শান্তির বার্তা নিয়ে আসে। আর এই পবিত্র সকালের আবহে আজ কালের নিয়মে উপস্থিত হয়েছে বাসন্তী পুজোর সপ্তমী তিথি। বসন্তের রঙিন পরশে ভরা এই সময়ে দেবী আরাধনার অনুভূতি যেন আরো গভীর, আরো স্নিগ্ধ হয়ে ওঠে। চারিদিকে শিউলি না থাকলেও বসন্তের নিজস্ব ফুলের গন্ধ, কাঁচা পাতার সবুজ আর রোদের সোনালি ছোঁয়ায় প্রকৃতি যেন নিজেই এক পুজো মণ্ডপে রূপান্তরিত হয়েছে। তাই আসুন, এই প্রভাতের নির্মল আবহে, বসন্তের রঙিন অনুভবে আর শুভ সপ্তমীর পবিত্র স্পর্শে আমরা মনকে ভরে তুলি ভক্তি, ভালোবাসা আর আশীর্বাদের আলোয়। নতুন দিনের প্রতিটি মুহূর্ত হোক মঙ্গলময়, প্রতিটি হৃদয়ে ভরে উঠুক শান্তি আর আনন্দে। এই কামনাতেই বাসন্তী পুজোর সপ্তমীর এই শুভ প্রভাতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের দিন তো শুভ বটেই, কারণ আজ বাসন্তী পুজোর সপ্তমী তিথি। কিন্তু আজকের দিনে ইতিহাসের পাতায় নানা ঘটনা ঘটেছে। 1898 সালে ব্রহ্মচর্য গ্রহণ করায় স্বামী বিবেকানন্দ মার্গারেট এলিজাবেথ নোবেলকে দীক্ষান্তে নিবেদিতা নামকরণ করেন। আজকের দিনে অর্থাৎ 25শে মার্চ 1919 সালে সুবোধ কুমার চক্রবর্তী রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত ভ্রমণকারী লেখক জন্মগ্রহণ করেন আজকের দিনে গুণময় মান্না, বাঙালি ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। 25শে মার্চ
সালে। তাছাড়া আজকেরই দিনে জন্মগ্রহণ করেন 1916 সালে MS পণ্ডিত, যিনি ছিলেন তাঁর সময়ের অন্যতম জনপ্রিয় এবং সমাদৃত চিত্রশিল্পী। তাছাড়া আজকেরই দিনে 1920 সালে ব্রিটিশ ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন উষা মেহতা, যিনি একটি গোপন বেতার কেন্দ্র সংঘটিত করার জন্য সুপরিচিত, যা 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় কয়েক মাস চালু ছিল। 1998 সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করেন, যা ভারত প্রজাতন্ত্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। তাছাড়া আজকের দিনে জন্মগ্রহণ করেন কিশোরী সিনহা, যিনি ছিলেন একজন সমাজকর্মী এবং নারী ক্ষমতায়নের আজীবন প্রবক্তা। তিনি বৈশালী নির্বাচনী এলাকা থেকে দুবার প্রাক্তন সংসদ সদস্য ছিলেন। তিনি 1925 সালের আজকের দিনে অর্থাৎ 25শে মার্চ ব্রিটিশ ভারতের উড়িষ্যা প্রদেশের বিহারের ডুমুরায় জন্মগ্রহণ করেন। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের দিনে ইতিহাসের পাতা কি বলছে আজকের দিন নিয়ে। আর শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে এইবারে পালা আপনাদের অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছে তোমায় পর্বের। লিখছে তোমায় পর্বে বরাবরের মতো আজকেও কিন্তু বেশ কয়েকটা চিঠি আমাদের হাতে এসে পৌঁছে গেছে। এক এক করে সবই আপনাদের পড়ে শোনাবো। শুরু করছি আজকের লিখছে তোমায় পর্ব। প্রথম চিঠিখানি পাঠিয়েছেন স্বপন কুমার প্রামাণিক, গ্রাম ডাক, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। কি লিখছেন উনি, চলুন পড়ে শোনাই আপনাদের। ফাগুনের ফাঁক অভিজ্ঞাপন। অতি চর্চিত কবি নজরুলের সেই মহার্ঘ উক্তি দিয়েই বলি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার সৃজিয়াছে নারী, অর্ধেক তার নর। তবু আদিতে নারী ছিল পুরুষের দাক্ষিণ্য প্রার্থী, অন্তপুরবাসী, অসূর্য স্পর্শা কেবল। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, নিত্য ঘৃণিত প্রবাতে নারী নরকের দ্বার থেকে সবলে পৃথিবীর যাবৎ ঐশ্বর্যের অর্ধেক দাবিদার হয়ে প্রতিষ্ঠিত হয়েছে সংসারের লক্ষ্মী, যশলক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী, জ্ঞানের লক্ষ্মী হয়ে। হেসেল থেকে যুদ্ধক্ষেত্র, সংসদ থেকে আদালত, সেনানী থেকে সেনা রানী, নাবিক থেকে বৈমানিক, তাদের বিক্রমের উড়ান যাত্রা অব্যাহত। আজ আপন কৃতিত্বের দাবিদার হয়ে অর্ধেক আকাশরূপে ব্যঞ্জিত। অহল্যার জাগরণ রামচন্দ্রের পুণ্য পাদস্পর্শে নয়, অহল্যার উত্তরণ চমকপ্রদ সমর বিজয়ের কর্মণ্যে রামচন্দ্রকেই অবতারত্ব দানে। অরুন্ধতী, গায়ত্রী, লোপামুদ্রা, খনা থেকে লক্ষ্মীবাইয়ের পথ ধরে প্রীতিলতা, মাতঙ্গিনী, সরোজিনী, ইন্দিরা, দ্রৌপদী মুর্মু প্রমুখ অজস্র কীর্তিমতীর কালজয়ী আলোকোজ্জ্বল সংগ্রামী অভ্যুত্থান আমাদের বিমোহিত করে। একক পুরুষের মিথ্যা অহমিকা ভেঙে দেয়, নিঃসন্দেহে নারীর আপন ভাগ্য জয়ের অধিকার ব্যঞ্জিত করে। এ ধরিত্রীতে একমাত্র তাঁরই কন্যা ভগিনী জায়া জননীর দশভুজারূপে অধিষ্ঠান। পুরুষের নয়, নারী দিবসের বিনম্র শ্রদ্ধায় স্বপন কুমার প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। লিখছি তোমায় পর্বে জানিয়ে দিচ্ছি আজকের দ্বিতীয় চিঠি। লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। চিত্ত থেকে বৃত্ত কোনো সময়ই হতে পারে বড় না। চিত্ত বা মন উদার হোক বা না হোক, বৃত্ত বাসনা বেশিরভাগ মানুষেরই থাকে। আমাদের সমাজে এমন মহাপুরুষের দেখা মিলেছে এই বাংলার বুকে, যাঁরা
নিজেদের পরিবার প্রতিপালন ছাড়াও সর্বসাধারণের কথা ভেবেই কিছু উদার নীতি গ্রহণ করেছিলেন। উদাহরণস্বরূপ বলতে পারি রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখের নাম। এছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামও এক্ষেত্রে আসে, কারণ তিনি জমিদার পুত্র ছিলেন ও নিজেও জমিদার হয়েও কলম ধরেছিলেন জমিদারদের বিরুদ্ধে। তাই তিনি লিখতে পেরেছিলেন, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর বটে 2 বিঘা জমি থেকে। দাতা গৌরী সেন একজন সুবর্ণ বণিক ছিলেন। তার প্রচুর টাকা আয় ছিল বলে জানা যায়, তাই তিনি অকাতরে দান করতেন। একসময় তার ভাড়ারে টান পড়ে বলে তাকে দুরবস্থার শিকারও হতে হয়েছিল। রাজা রামমোহন রায়ের প্রচুর টাকা ছিল। তিনি নিজের বৌদিকে সহমরণে যেতে দেখে সহ্য করতে পারেননি, তাই সতীদাহ প্রথা উচ্ছেদের কারণে ইংল্যান্ডের রানীর দরবারে গিয়েছিলেন ও লর্ড উইলিয়াম বেন্টিকের সহায়তায় ও ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের সাহায্যে এই প্রথা রদ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ ও বহু বিবাহের প্রচলন করেছিলেন। এছাড়া তিনি বহু স্কুল স্থাপন করেছিলেন ও গরিব মানুষের কষ্ট দেখে দানও করতেন। এর থেকেই বোঝা যায় তাদের বিত্ত বাসনা ছিল না। নমস্কার জানিয়ে শেষ করলাম শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বের পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন বরুণ ঘোষ, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে। বিত্তের লাগি ছুটেছে মানুষ, অন্তহীন এই ছোটা, সোনার হরিণ ধরতে গিয়ে নিষ্ফল মাথা কোটা। বাঁচিবার তরে বিত্তের খোঁজ হয়তো বা সাধারণ, কিন্তু যখন নিষাধার চায় ঘটায় বিড়ম্বন। অঢেল টাকা, উঁচু ইমারত, সুখ কি সেখানে রাজে? চাই আরও চাই, তৃপ্তি না পায়, অশান্তি হিয়া মাঝে। লোভের আগুনে পুড়ে মানবতা, বিবেক নৈতিকতা। সম্পদ বাড়ে, বাড়ে না কিন্তু প্রাণের ব্যাকুলতা। অনেক ধনের কাঙাল যে জন, রিক্ত তাহার প্রাণ। সেই বড় যার হৃদয়েতে আছে মানুষের প্রতি টান। সিন্ধুক ভরা হিরো জহরত আলো কি ছড়াতে পারে? আলোকিত হয় সেই জন শুধু চিত্ত যাহার বারে। বিত্ত বাসনা মনেতে জাগায় স্বার্থপরতা শুধু, সবুজ শ্যামল জীবনেতে আনে সাহারা গভীর থুধুর। লক্ষ কোটির জীবের এ ভুবন বিত্ত ছাড়া তো চলে? মানুষ তাহলে পুড়ে যায় কেন বিত্তের দাবানলে? পাখি, গাছ, মাছ জন্মায়, জমায় না কেউ কালকের কথা ভেবে। তারা সব জানে ঠিক প্রয়োজনে প্রকৃতি দেবেই দেবে। মানুষ কেবল গড়েছে বিত্ত, বিভেদে দিয়েছে শান। ভবিষ্যতের চিন্তার তারা হারায় বর্তমান। স্বাভাবিকভাবে কাটুক জীবন, চাহিদা করো নামে কি? দরকারটুকু থাক সাথে, থাক লোভটাকে দাও ফাঁকি। চিত্তের জয় সেখানেই হয়, বাসনা যেখানে শেষ। বিত্তহীন সে সাম্যবাদী, মিলের সুখের রেশ। প্রয়োজনটুকু মিটে গেলে পরে বাকিটা তো শুধু ভার। বাসনামুক্ত জীবনেই থাক শ্রেষ্ঠ অলঙ্কার। প্রেরক বরুণ ঘোষ, আগোয়া, ধবনী, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ।
অভিজ্ঞাপন পর্বের লিখছি তোমায় পর্বে রয়েছে আমরা। পড়ব আজকের সর্বশেষ চিঠি। পাঠিয়েছেন সাধন বিশ্বাস, অম্বরপুর, মুড়িঘাটা, উত্তর 24 পরগনা। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মানুষের জীবনে কত রকম বাসনা থাকে। এক একজনের এক এক রকম বাসনার প্রত্যাশা থাকে। কেউ কেউ ভ্রমণ করতে ভালোবাসে, কেউ বা হয়তো কিছু জিনিস সংগ্রহ করেন, আবার অনেকের বিবিধ অ্যান্টিক বস্তু সংগ্রহ করেন যে কোনো মূল্যে। আমি একজনকে জানি, তার শখ হলো হরেক রকম পাখির বাসা সংগ্রহ করবার প্রবল বাসনা। এবার আমার বাসনার কথা বলি। আমার বাসনা রেডিও শ্রবণ, ভালো সিনেমা দেখা, বই পড়া, গান শোনা ইত্যাদি। কিন্তু এসব ছাপিয়ে আমার জীবনের সর্বাধিক বাসনা হলো ভ্রমণ করা। আমি যে কোনো মূল্যে জীবনের নামি দামি রসদ সব কিছু ফেলে যদি শুধু ভ্রমণ করতে পারতাম বা সম্ভব হতো, তো সেটাই করতাম এবং করিও। বছরে 3-4 বার কোথাও না কোথাও বেড়াতে আমার যেতেই হবে। বেড়াতে যেতে আমার ভীষণ ভালোই লাগে। যাই হোক, এক শ্রেণীর মানুষের জীবনে অন্যতম প্রধান বাসনা হল বিত্ত বাসনা। তাদের জীবনে শুধু ধ্যান জ্ঞান, কিভাবে আরও আরও ধন সম্পদ, টাকা কড়ি করায়ত্ত করা যায়। পারলে তারা গোছা গোছা টাকার উপরেই শুয়ে থাকে। মানুষকে ঠকিয়ে, প্রতারণা করে, দুর্নীতি করে, চুরি করে, যেভাবেই হোক এদের চাই শুধু অর্থ আর অর্থ। একটা মানুষের জীবনে এত অর্থ কি কাজে লাগবে, সেই বোধ উপলব্ধি তাদের থাকে না। আরও চাই করে তারা বিত্ত বাসনার জন্য সর্বদা হেদিয়ে মরে। এতই তাদের সম্পদ লালসা। অর্থ সম্পদের চাওয়া পাওয়ার কি আর শেষ আছে? তাই তো রবীন্দ্রনাথ লিখেছেন, সারা জীবন শিক্ষা জ্ঞান অর্জন করিয়াও মনে হয় যেন কিছুই শিখিলাম না। অর্থেরও সেই দশা। যতই অর্থ থাকুক মনে হয় কিছুই নাই বলিয়া হয়। লিখেছেন সাধন বিশ্বাস, অম্বরপুর, মুড়িঘাটা, উত্তর 24 পরগনা। আর সেই সাথেই শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বের আমরা এখানে ইতি টানছি। শ্রোতা বন্ধুরা, এবারের সময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখবার। তপশিলি জাতি কল্যাণ দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তপশিলি জাতি কল্যাণ দফতর ত্রিপুরা সরকারের উদ্যোগে একটি রাজ্যভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রবন্ধটি অবশ্যই বাংলায় লিখতে হবে এবং ১,০০০ শব্দের মধ্যে হতে হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে যথাক্রমে ১০,০০০, ৭,০০০ এবং ৫,০০০ টাকা পুরস্কৃত করা হবে। এই প্রতিযোগিতায় শুধুমাত্র বিদ্যালয় স্তর অর্থাৎ নবম থেকে দ্বাদশ এবং মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বর্তমানে পাঠরত সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে। বিদ্যালয় স্তর নবম থেকে দ্বাদশের প্রবন্ধের বিষয় ডক্টর বি.আর. আম্বেদকরের শিক্ষা জীবন এবং মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের প্রবন্ধের বিষয় গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ডক্টর বি.আর. আম্বেদকর। প্রতিযোগিনীগণ তাদের লিখিত প্রবন্ধের সহিত নিজ নিজ নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডেন্টিটি কার্ড বা ফি কার্ড সহ আগামী ১৮ এপ্রিল ২০২৬ ইংরেজি তারিখ বিকেল ৫:৩০ মধ্যে ডিরেক্টর, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা,
গোর্খাবস্তি, পিএম কমপ্লেক্স, পিও কুঞ্জবন, পিন নাম্বার 799006 অফিসে সরাসরি জমা দিতে পারবেন, অথবা ইমেল আইডি directorscw@gmail.com এর মাধ্যমেও পাঠাতে পারেন। আগামী 18 এপ্রিল 2026 ইংরেজি তারিখ বিকেল 5:30 পর কোনো প্রবন্ধ জমা রাখা হবে না, অথবা কোনো মেইলও আর গৃহীত হবে না। নিবেদক অধিকর্তা তপশিলি জাতি কল্যাণ দফতর, ত্রিপুরা সরকার। আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে, সেই সঙ্গে আমাদের এই বসন্তকালের একটি বড় সমস্যা হলো বসন্ত রোগের সমস্যা। বসন্তকালে আবহাওয়ার পরিবর্তনের কারণে মূলত জলবসন্ত, অর্থাৎ আমরা যাকে বলি চিকেন পক্স ও অ্যালার্জিজনিত রোগের প্রকোপ বাড়ে। লক্ষণগুলোর মধ্যে রয়েছে শরীরে তরলপূর্ণ চুলকানিযুক্ত ফুসকুড়ি, জ্বর, মাথা ব্যথা ও পেশিতে ব্যথা, ক্লান্তি, ক্ষুধাহ্রাস এবং গলা ব্যথা। এছাড়া বাতাসে পরাগরেণু ভেসে বেড়ায়, হাঁচি, কাশি, চোখ চুলকানো ও শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়। যে সমস্ত লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন, প্রাথমিক লক্ষণ: হালকা জ্বর, ক্ষুধামন্দা, মাথা ব্যথা, ক্লান্তি ও শরীরে অস্বস্তি। লাল দাগ হয়ে দ্রুত তরল ভরা ফোস্কায় রূপ নেয়, যা প্রচণ্ড চুলকায়। 10 থেকে 21 দিন পর লক্ষণ দেখা দেয় এবং 5 থেকে 10 দিন স্থায়ী হয়। সমস্যা: পরাগরেণু ধূলিকণার কারণে হাঁচি, কাশি এবং নাক দিয়ে জল পড়ে। অ্যালার্জিক রাইনাইটিস বা শ্বাসকষ্ট হয়, চোখ লাল হওয়া এবং চুলকানি। জলবসন্ত একটি ছোঁয়াচে রোগ, যা আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা ত্বকের সংস্পর্শে ছড়ায়। তাই স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। জানিয়ে দিলাম আজকের স্বাস্থ্যসম্মত টিপস। শ্রোতা বন্ধুরা, তার সঙ্গে খানিকটা যোগ করে বলতে পারি, সারাদিনের কর্মব্যস্ততা এবং উত্তেজনার পর আমাদের শরীর এবং মস্তিষ্কের প্রয়োজন হয় পূর্ণ বিশ্রামের। ঘুমের সময় আমাদের শরীরের কোষগুলো মেরামত হয় এবং সারাদিনের অর্জিত তথ্যগুলো মস্তিষ্কে সংরক্ষিত হয়। পর্যাপ্ত এবং গভীর ঘুম কেবল ক্লান্তি দূর করে না, বরং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বাড়াতেও জাদুর মতো কাজ করে। তাই কিছু কিছু ছোট্ট ছোট্ট টিপস কিন্তু মেনে চলতেই হবে রাতে ঘুমানোর আগে। ডিজিটাল কারফিউ ঘুমের অন্তত 1 ঘন্টা আগে, অর্থাৎ আধুনিক জীবনের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের স্মার্টফোন বা ল্যাপটপের ব্লু লাইট। এই আলো আমাদের মস্তিষ্কের মেলাটোনিন নামক ঘুমের হরমোন তৈরিতে বাধা দেয়। পরামর্শ অনুযায়ী বলা হচ্ছে, ঘুমের অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকুন। এই সময়টুকু বই পড়ে বা পরিবারের সঙ্গে কথা বলে কাটাতে পারেন। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাতের খাবারের সঠিক সময়। রাতের খাবার হওয়া উচিত হালকা এবং সহজ পাচ্য, এবং ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাবার সেরে নিতে হবে। এটি হজম সাহায্য করে এবং বুকের জ্বালা পোড়া এবং অ্যাসিডিটির সমস্যা কিন্তু কমায়। তাছাড়া ঘুমের পরিবেশ এবং স্লিপ হাইজিন: শোবার ঘরটি হওয়া উচিত শান্ত, অন্ধকার এবং আরামদায়ক তাপমাত্রার হাইজিন সম্বন্ধিত। অতিরিক্ত আলো বা শব্দ ঘুমের গভীরতা কিন্তু কমিয়ে দেয়। তাহলে শ্রোতা বন্ধুরা, আপনার দিনটি যেমনই কাটুক না কেন, রাতটি হোক শান্তি এবং গভীরময়, তাহলেই আগামী দিনটি কিন্তু ভালোময় আপনার কাটতে পারে। তাহলে জানিয়ে দিলাম সুস্থ থাকার কিছু ছোট্ট টিপস। জানিয়ে দিচ্ছি কর্মপ্রার্থী বন্ধুদের জন্য চাকরির খবর। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় দিল্লি বিভিন্ন অশিক্ষক পদসমূহে রেজিস্ট্রার পদ 1, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার 2,
সিস্টেম অ্যানালিসিস্ট 3, সেকশন অফিসার 11, নার্সিং অফিসার 3, অ্যাসিস্ট্যান্ট 10, গেস্ট হাউস ম্যানেজার 3, জুনিয়র ইঞ্জিনিয়ার 3, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 3, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পদ 4, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ 3, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার ল্যাব 4, স্টেনোগ্রাফার 8, আপার ডিভিশন ক্লার্ক 16, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 1, লোয়ার ডিভিশন ক্লার্ক 35, ড্রাইভার পদ 1, মাল্টিটাস্কিং স্টাফ 22, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট 8 এবং মেডিকেল অ্যাটেন্ডেন্ট ও ড্রেসার 3 পদে নিয়োগের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে। যোগ্যতার শর্তাবলী: যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া, শূন্য পদ বিভাজন, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার স্কিম, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ বিজ্ঞাপন নং 02/2026 CSU এর ওয়েবসাইট www.sanskrit.nic.in এতে পাবেন। নোটিফিকেশন পাবেন আপনারা একই ওয়েবসাইটে। সকল আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র পূরণ করার পূর্বে বিস্তারিত তথ্য জেনে নেবার পরামর্শ রইল। তাহলে শ্রোতা বন্ধুরা, আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য জানিয়ে দিলাম ছোট্ট একটি কাজের খবর। অভিজ্ঞাপন পর্বের একেবারে অন্তিম পর্যায়ে আমরা রয়েছি, আর অন্তিম পর্যায়ে মানেই বলতে হবে আকাশ কি বলছে। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের কিছু অঞ্চলে তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 47%। জানিয়ে দিলাম আবহাওয়ার খবরাখবর। আর শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে আমাদের বিদায়ের পালা। আবারও বাসন্তী সপ্তমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি অপরাজিতা, আমি শিল্পী আপনাদের থেকে বিদায় নিচ্ছি।